লেখিকা মৌসুমী হাজরার অবুঝ মন। উজান, তুমি চলো না আমার সাথে। ঢং করো না তো, নিজে একা যাও। তাছাড়া রাহুল তোমার ছোটবেলার বন্ধু। তুমি সাথে থাকলে কনফিডেন্স লেভেল হাই থাকবে। অলিম্পিকে যাচ্ছ? বকো না তো, আমার যে মনের মধ্যে কি চলছে তা আমিই জানি। এত ভেবো না। যাবে, দেখা করবে, কফি খাবে, কথা বলবে, তারপর চলে আসবে। এটা আমার ফার্স্ট ডেট। কংগ্রাচুলেশন ম্যাডাম। এবার দয়া করে ফোনটা রাখুন, অফিসের বাইরে আছি, এবার অফিসে ঢুকতে হবে। শোনো না শোনো না শোনো না। বলো, কোথায় দেখা করব রাহুলের সাথে? বেশি দূরে যাওয়ার দরকার নেই, কাছাকাছি কোনো কফি শপে, একদম লোকালয়ের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি রাখি প্রীতি ম্যাডাম। ফোনটা রেখে দিল। প্রীতির মনটা কেমন যেন আজ বিষণ্ণ হয়ে আছে। আজ দেখা হবে রাহুলের সাথে। যে ছেলেটা তার ছোটবেলার বন্ধু, তার সাথে বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। এতদিন ধরে রাহুল পরিবারের সাথে বিদেশে ছিল, এবার দেশে ফিরছে। রাহুলের পরিবারের সাথে প্রীতির পরিবারের বেশ ভালোই সম্পর্ক। তবুও প্রীতির মন আজ কেমন যেন হয়ে আছে। এতদিন পর দেখা হবে দুজনের। ওদিকে উজান ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস নিল। তারপর সিগারেট শেষ করে আবার অফিসে ঢুকলো। হাই প্রীতি। ও হাই রাহুল। কত বড় হয়ে গেছি আমরা, তাই না? আমরা কেমনভাবে কথা বলছি, যেন এই সবেমাত্র দেখা হলো আমাদের। আমরা ছোটবেলার বন্ধু, একসাথে খেলা করেছি, স্কুল গিয়েছি, কত ঝগড়া করেছি। ভীষণ মিস করতাম জানিস। তোর মনে আছে সব? সব মনে আছে। তুই এখনো ফুচকা খেতে ভালোবাসিস? বাসি তো। তোর এটাও মনে আছে? চল কোথাও আজ ফুচকা খাবো। সত্যি? প্রীতি রাহুলের সাথে কথা বলতে বলতে মনে হলো উজানকে দেখল। আরও একবার এদিক ওদিক তাকালো, কিন্তু দেখতে পেল না। রাহুল জিজ্ঞাসা করল, কাকে খুঁজছিস? প্রীতি বলল, মনে হলো আমি এখানে উজানকে দেখলাম। রাহুল কৌতূহলে জিজ্ঞাসা করল, কে উজান? প্রীতি বলল, তুই চিনবি না, বাদর একটা। তারপর রাহুলের দিকে তাকিয়ে প্রীতি হেসে বলল, এখন তো এখানেই আছিস, পরে একদিন মিট করাবো। কথা বলতে বলতে আরও কয়েকবার প্রীতি চারিদিক ঘুরে তাকালো। তারপর রাহুলের কথা মতো ওর সাথে ফুচকা খাবে বলে কফি শপ থেকে বেরিয়ে গেল। উজান কফি শপ থেকে রাস্তার দিকে তাকিয়ে ওদের চলে যাওয়া দেখল। কিছুক্ষণ সেখানেই এক কাপ কফি নিয়ে চুপচাপ বসে রইল। রাত্রি 10টা। সন্ধেটা বেশ ভালোই কেটেছে প্রীতির। মনের মধ্যে এক জড়তা বা অস্থিরতা ছিল, সেটা আর নেই রাহুলের সাথে কথা বলার পর। রাহুলের কথা মনে পড়তেই রাহুল ফোন করল। কিরে, ঘুমিয়ে পড়েছিস? রে। তাহলে কে কথা বলছে? ভূত? না না, পেতনি। কি বললি তুই আমাকে? আচ্ছা শোন না, একটা কথা ছিল। বাড়িতে বাবা মায়ের সাথে কথা হলো। আমি তাদের বলেছি এখনই বিয়ে নিয়ে কথা না বলতে, আমরা আরও কয়েকদিন সময় নিই, একে অপরকে ভালো করে আরও চিনি। ঠিক বলেছি তো? কাল বাবা মা যাবে তোদের বাড়ি, এই ব্যাপারে তোর বাবা মায়ের সাথে কথা হয়ে যাবে। তুই আসবি না? না, তবে ম্যাডাম আপনি ফ্রি থাকলে একটু ঘুরতে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিল প্রীতি। ফোনটা হাতে নিয়ে দেখলো সেই দুপুরে কথা হয়েছে উজানের সাথে, আর ফোন করেনি। তাই নিজেই একবার ফোন করলো উজানকে। কি ব্যাপার, আজ একবারও নিজে থেকে ফোন করনি? একটু ব্যস্ত ছিলাম। সিগারেট হাতে আছে তাই না? দেখতে পাচ্ছ নাকি? সারাদিন একটা জিনিসই তো হাতে বেশি থাকে তোমার। তারপর বলো, ফার্স্ট ডেট কেমন কাটলো? ভালোই, বেশিক্ষণ কফি শপে ছিলাম না। কোথায় ছিলে? বলবো কেন? বেশ, বলতে হবে না। একটা কথা জিজ্ঞাসা করব? বলো। আজ সন্ধেবেলা তুমি কোথায় ছিলে? অফিসে, কাজের যা চাপ। কটার সময় বেরিয়েছিলে অফিস থেকে? 8টার পর। তারপর কোথায় ছিলে? কোথায় আর যাব, সোজা বাড়ি ফিরেছি। একা থাকি ম্যাডাম, নিজে রান্না নিজেকে করতে হয়। এসে সোজা রান্নাঘরে। কি বানালে? রুটি আর পনির। ছবি দাও তো। এত খোঁজ কেন? আমি তোমায় কফি শপে দেখেছি, যেখানে আমি আর রাহুল গিয়েছিলাম। পাগল নাকি তুমি? যাও, ফোনটা রাখো। উজান ফোনটা নিজে থেকে রেখে দিল। হাতে সিগারেটটা ঠোঁটের কাছে নিয়ে এসে আবার কি মনে করে ফেলে দিল স্ট্রেতে। কদিন ধরে একটা ছবি আঁকার চেষ্টা করছে উজান। বারবার প্রীতির মুখ এঁকে ফেলছে সে। দম বন্ধ লাগছে তার। রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিরে,
কিছু ঠিক করলি প্রীতি? কি ব্যাপারে বলতো রাহুল? আমরা আজ কোথায় ঘুরতে যাব? আগে অফিস থেকে ফিরি, তারপর জানাবো। তুই একা যাবি? দাঁড়া, আমি আসছি। প্রীতি জানালার দিকে তাকিয়ে দেখলো উজান বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রীতি রাহুলকে বলল, তোকে আসতে হবে না, আমি চলে যাব। রাহুল কয়েকবার জোর করার পর হার মানল। প্রীতি নিচে নেমে এসে উজানকে বলল, রাহুল বলছিল আমাকে আজ নিয়ে যাবে অফিস। উজান বলল, সেটা আগে জানিয়ে দিলেই হতো, আমি আসতাম না। প্রীতি বলল, জানালে হতো, বাট ফোনের রিচার্জ শেষ। উজান ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, স্যালারির সব টাকা মেকআপ প্রোডাক্টে চলে যাচ্ছে। প্রীতি রেগে বলল, খেয়াল ছিল না, নয়তো রিচার্জ করে নিতাম। উজান এবার না হেসে বলল, কবে কোন অ্যাপে মেকআপ প্রোডাক্ট ছাড় দিচ্ছে সেদিকে খেয়াল থাকলে কি আর এই সব ব্যাপারে খেয়াল থাকে? প্রীতি এবার কিছু বলবার আগেই উজান বলল, তা ম্যাডাম, আপনার রাহুল বাবু কি আপনাকে নিয়ে যাবে নাকি আমি? যদি আমাকেই যেতে হয় তাহলে বাইকে চাপুন, আপনাকে নামিয়ে তারপর আমি আমার অফিসে যাব। প্রীতি রেগে আর কথা বলল না, চুপ করে বাইকে চেপে গেল। সারা রাস্তা আর কোনো কথা বলল না দুজনে। প্রীতির অফিসের কাছে এসে বাইক থামালো। প্রীতি কোনো কথা না বলে বাইক থেকে নেমে সোজা অফিসের দিকে যেতে লাগলো। ফোনে একটা মেসেজ ঢুকতেই প্রীতি ফোনটা দেখলো, তার ফোনে রিচার্জ করা হয়েছে। প্রীতি পেছন দিকে তাকাতেই উজান তার ফোনটা হাতে নিয়ে বলল, সন্ধেবেলা যদি আমাকে না আসতে হয় তাহলে একটা ফোন করে জানিয়ে দেবে। উজান চলে গেল। প্রীতি অনেক অভিমান নিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জানালার দিকে তাকিয়েছিল প্রীতি। পাশের বিল্ডিংয়ে উজানের অফিস। দুজনের দেখা হয়েছিল 3 বছর আগে, এক ঝড় বৃষ্টির রাতে। সেদিন ছিল ভীষণ দুর্যোগের দিন। সন্ধেবেলা কালবৈশাখী ঝড়ে তখন পুরো শহর লণ্ডভণ্ড। তারপর তুমুল বৃষ্টি। রাত্রি প্রায় 10টা। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ল প্রীতি। দুর্যোগের জন্য অফিস থেকে বেরোতে পারেনি সন্ধ্যের সময়। কোনো যানবাহনও পাচ্ছিল না। পাশ থেকে একজন বলল, ল্যাম্পপোস্টে ঘেঁষে যাবেন না ম্যাডাম, বৃষ্টির সময় বিপদ হতে পারে। প্রীতি তাকিয়ে দেখল সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, লম্বা গড়ন, শ্যামবর্ণ। ফুটপাতে একটু জায়গাতে কুকুরগুলোকে আশ্রয় দিয়েছে, তাদের বিস্কুট খাওয়াচ্ছে। প্রীতি সামনে এসে বলল, একটু এখানে দাঁড়াতে পারি? যুবকটি হেসে বলল, জায়গাটা আমার বা আমার বাবার নয় ম্যাডাম, আর হলেও আপনি দাঁড়াতে পারতেন। এমন বাঁকা কথা শুনে রাগ হয়েছিল ঠিকই, কিন্তু প্রীতিও নিরুপায়। এই বৃষ্টিতে বাড়ি যাওয়া অসম্ভব। একটু অপেক্ষা করা যাক, একটু পরে নিশ্চয়ই বৃষ্টি থেমে যাবে। যুবকটি বলল, কোথায় যাবেন? প্রীতি বলল, এই কাছেই। যুবকটি এবার প্রীতির দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন এবার সত্যি বলবেন। প্রীতি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। এই প্রথম সে যুবকটির চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল প্রীতি। তারপর বলল, এখান থেকে আমার বাড়ি একটু দূরে, ঝড় বৃষ্টির রাত বলে কোনো গাড়ি পাচ্ছি না। কিছুক্ষণ চুপ করে থাকার পর যুবকটি বলল, আমার নাম উজান, উজান চ্যাটার্জি। ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন, ওইখানে আমার অফিস। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি আমার ফোন নাম্বারটা বাড়িতে দিয়ে দিন, আমার বাকি ডিটেলস আমি দিচ্ছি, সেগুলোও দিয়ে দিন। তারপর বৃষ্টি থামলে আমি আপনাকে আমার বাইকে করে বাড়ি পৌঁছে দেব। প্রীতি চুপ করে তাকিয়ে থাকলো উজানের দিকে। উজান কুকুরগুলোকে বিস্কুট দিয়ে প্রীতিকে বলল, এই নিন আমার নাম্বার। প্রীতি ফোন নাম্বারটা নিয়ে নিজের ফোনে রেখে দিল সেভ করে। তারপর বলল, আর কিছু ডিটেলস লাগবে না আপনার? কিছুক্ষণ পর বৃষ্টি একটু থামতেই উজান বলল, তাহলে যাওয়া যাক। আজ মনে হয় বৃষ্টি পুরোপুরি থামবে না। আপনি আপনার অ্যাড্রেসটা দিন। প্রীতি তার বাড়ির অ্যাড্রেস দিয়ে বাইকে চাপলো। গাড়ির স্পিড কম রেখে উজান প্রীতিকে তার গন্তব্যের দিকে নিয়ে গেল। প্রীতি বলল, আমার জন্য আপনার বাড়ি ফিরতে দেরি হবে। উজান বলল, একদমই নয় ম্যাডাম, আমি আপনার বাড়ির পথেই ফিরি। আপনাকে নামিয়ে আমাকে আরো 10 মিনিট লাগবে যেতে। অবশ্য তখন গাড়ির স্পিড এই রকম থাকবে না। প্রীতি আনমনে বলল, একা রাইড করলে বুঝি স্পিড বেশি রাখেন? উজান বলল, হ্যাঁ, তখন কোনো দায়িত্ব থাকে না। প্রীতি বলল, নিজেকে ভালো রাখা, সেফ রাখা, এটাও দায়িত্বের মধ্যে পড়ে। উজানের ঠোঁটে অল্প হাসির রেখা এসে মিলিয়ে গেল, কিন্তু আর কিছু বলল না। প্রীতি বলল, আমার নাম প্রীতি, প্রীতি রায়। আপনি যে অফিসে জব করেন তার পাশের বিল্ডিংয়ে আমার অফিস। উজান বলল, নাইস টু মিট ইউ ম্যাম। প্রীতি হাসল। বৃষ্টি তখনও পড়ছে। হয়তো সাক্ষী থাকলো প্রীতি উজানের প্রথম সাক্ষাতের। প্রীতির বাড়ির কাছে এসে বাইক থামালো উজান। প্রীতি বাইক থেকে নেমে বলল, থ্যাংক ইউ। উজান হেসে বলল, ইউ আর ওয়েলকাম।
প্রীতি বলল, এটাই আমার বাড়ি, আসুন চা খেয়ে যান। উজান হেসে বলল, এখন রাত্রি 11টা ম্যাডাম, আপনার বাড়ির লোক আমায় মারবে। আজ আসি। চা খাওয়ানোর ইচ্ছে থাকলে আমার ফোন নাম্বার তো আছেই আপনার কাছে, ফোন করে নেবেন। চোখের নিমেষেই বাইক নিয়ে উধাও হয়ে গেল উজান। প্রীতি খেয়াল করলো তার মুখে এখনো হাসি লেগে আছে। পরের দিন অফিসে গিয়ে কাজ করার সাথে সাথে বারবার মনে হচ্ছিল উজানকে একবার ফোন করতে। তাই একটু ফ্রি হতেই বিকেলে ফোন করলো প্রীতি। হ্যালো, উজান চ্যাটার্জি? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আজকে আপনার সময় হবে চা খাওয়ার? আসলে আমি ঋণ রাখতে চাই না। আরে ম্যাডাম যে, চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ পেরেছি। কি নাম বলো তো আমার? সরি, নামটা ভুলে গেছি। আসলে কাল আপনি নামটা একবারই বলেছিলেন। আপনিও আপনার নামটা একবারই বলেছিলেন, তাও আমি মনে রেখেছি। আমিও মনে রেখেছি, মিস প্রীতি রায়। আপনি আচ্ছা মানুষ তো? ভালো না খারাপ? খারাপ। তাহলে তো আমাকে আরো চিনতে হবে আপনাকে। কেন? আপনি শুধু খারাপ বললেন, কতটা খারাপ আমি সেটা আপনার ধারণা নেই। খারাপ খারাপ খারাপ। প্রীতির সম্বিত ফিরল। এতক্ষণ অবধি সে অতীতের কথা ভাবছিল। মনে মনে বলল, তুমি সত্যি খারাপ ছেলে উজান। পরক্ষণেই মনে হলো উজানকে তার খারাপ ছেলে কেন মনে হলো? সে তো কোনো খারাপ কাজ করেনি। কিসের এত অভিমান তার উজানের প্রতি? উজান কেন সেদিন বলল না রাহুলের সাথে দেখা করার কি আছে? কেন জোর করলো না তাকে? ফোনটা ব্যাগ থেকে বের করে কল করলো উজানকে। উজান কল রিসিভ করে বলল, বলো। সন্ধেবেলা আমার অফিসের সামনে ওয়েট করতে হবে না। রাহুল আসবে? না। তাহলে? আমি চলে যাব ঠিক। আজ কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট চলবে না, স্ট্রাইক চলছে। কিছু বাস তো চলবে। সরকারি বাস চলবে কয়েকটা। আমি তাতেই যাব। খুব ভিড় হবে কিন্তু। আমি যেতে পারবো। আচ্ছা বেশ, ওকে বাই। ফোনটা রেখে দিতেই আরও তেলে বেগুনে হয়ে উঠল প্রীতি। মনে মনে বলল, সত্যি একটা বাজে ছেলে, একবারও জোর করলো না অবধি। রাগে প্রীতির কান গরম হয়ে গেল। আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না তার। ওয়াশরুমে গেল, চোখে মুখে জলের ছিটে নিল। আয়নাতে দেখল কপালের টিপটা নিজের জায়গা থেকে একটু সরে গেছে। টিপটা ঠিক করতে করতে মনে পড়ে গেল তার উজানের সাথে দ্বিতীয় সাক্ষাতের দিনের কথা। উজান আর প্রীতি সেদিন ঠিক করেছিল রাস্তার ধারে কোনো চায়ের দোকানে চা খাবে। সেই মতো অফিস থেকে বেরিয়ে কিছুটা দূরে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো। কাল আমরা দুজনেই খুব ভিজেছিলাম, তাই না প্রীতি? হ্যাঁ, আমাকে নামিয়ে আপনি আবার ভিজে ভিজে গেলেন। বেশি সময় লাগেনি আমার। এত জোরে বাইক চালাবেন না, বিপদ হতে বেশি সময় লাগে না। একটা সিগারেট খেতে পারি যদি আপনার না কোনো অসুবিধা থাকে? না না, আমার অসুবিধা নেই। তবে আমি ভেবে পাই না মানুষ এক হাতে চা আর এক হাতে সিগারেট নিয়ে কিভাবে দুটো একসাথে খায়। আরে না না, আমি চা খেয়ে সিগারেট খাবো। ও আচ্ছা, একটা কথা বলি? বলুন। কিছু মনে করবেন না তো? না না, বলুন। টিপটা কপালের এত উপরে পড়বেন না, দুই ভ্রুর মাঝখানে পড়বেন, আরও ভালো লাগবে। আচ্ছা, মনে থাকবে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো প্রীতি। কপালে টিপটা দুই ভ্রুর মাঝখানেই রাখলো। ওয়াশরুম থেকে বেরিয়ে টুকটাক আরও কিছু কাজ করে যথাসময়ে অফিস থেকে বেরিয়ে এলো প্রীতি। যেখানে প্রতিদিন উজান দাঁড়িয়ে থাকে প্রীতির অপেক্ষায়, আজ সেখানটা ফাঁকা। অভিমান আরও বাড়ল উজানের প্রতি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস এসে দাঁড়ালো। আজ সত্যি খুব ভিড়। কোনো রকমে চাপলো প্রীতি। চাপতেই বাস ছাড়লো। কিন্তু এত ভিড়ে যাওয়া সত্যি খুব মুশকিল। ব্যাগটা সামনে জড়িয়ে ধরে রাখলো এক হাতে, আর এক হাতে বাসের একটা সিট ধরতে যাবে এমন সময় ব্রেক কষলো বাস। নিজেকে সামলাতে না পেরে পড়ে যাবে এমন সময় কেউ যেন হাতটা ধরলো। কিন্তু এত ভিড়ে সেই ব্যক্তিকে তা না বুঝতে পেরেই বলল, হাতটা ছাড়বেন না প্লিজ, আমি পড়ে যাব। ছাড়বো না, ধরে আছি শক্ত করে। উজানের গলার শব্দ পেয়ে প্রীতি ঘুরে তাকালো। উজানকে দেখে বুকের মধ্যে বাড়তে থাকা ঝড় শান্ত হলো। অনেকটা রাস্তা এইভাবেই যাওয়ার পর উজান বলল, নেমে পড়ো, বাকিটা হেঁটে যাব। প্রীতিও আর না করলো না। এই ভিড়ে বাসে যাওয়া সত্যি মুশকিল। নেমে পড়ল দুজনে। একটু দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। আজ হঠাৎ বাসে? বাইকটা কোথায়? বাইক অফিসে। বাইক নিয়ে ফিরলে না কেন? বাইক বলল, মালিক আজ আমি যাব না, আপনি বাসে চলে যান। সোজাভাবে কোনো কথা বলতে পারো না, তাই না? সেটা তো 3 বছরে তোমার ভালো করে জেনে যাওয়া উচিত।
প্রীতি আর কোনো কথা বলল না। কিছু বললেই এখন ঝগড়া সৃষ্টি হবে, তার চেয়ে চুপ থাকা ভালো। কিছুটা পথ দুজনে চুপ করেই থাকলো। তারপর উজান বলল, ফুচকা খাবে? না, খাবো না। সূর্যটা কোন দিকে উঠেছিল আজ? প্রীতি ম্যাডাম ফুচকাতে না করছে। রাস্তায় দুজন বয়স্ক মানুষ পেরিয়ে যাচ্ছিলেন, তাদের দেখে উজান বলল, শুনছেন জেঠু, এই যে মেয়েটা, এর নাম প্রীতি, যে কিনা ফুচকার জন্য জীবন দিয়ে দিতে পারে, সে বলছে আজ ফুচকা খাবে না। বয়স্ক মানুষ দুজন উজানের কথা শুনে হেসে ফেললেন। এই তুমি কি পাগল হলে? সবাইকে বলে বেড়াবে নাকি? যতক্ষণ না হ্যাঁ বলছো আমি সবাইকে বলে বেড়াবো। আচ্ছা চুপ করো, চলো ফুচকা খাবো। উজান প্রীতির দিকে তাকিয়ে হাসলো। দুজনে মিলে ফুচকা খাবে বলে সামনেই একটা ফুচকার দোকানে দাঁড়ালো। উজান প্রীতির ব্যাগটা নিজের কাছে রাখলো, যাতে প্রীতির খেতে কোনো অসুবিধা না হয়। হঠাৎ প্রীতির ফোনটা বেজে উঠল। প্রীতি ফুচকা খেতে খেতে বলল, ব্যাগ থেকে ফোনটা বের করে দেখো তো। উজান ফোনটা বের করে দেখলো রাহুল কল করেছে। হ্যাঁ রাহুল, আমি এখনো বাড়ি ফিরিনি, আজ বেরোতে পারবো না রে। কোথায় আছিস? এই তো রাস্তায়। একা আছিস? না না, বন্ধু আছে। আমি বাড়ি গিয়ে কল করছি তোকে। আচ্ছা, সাবধানে ফিরিস। উজান চুপ করে দাঁড়িয়ে শুনছিল। ফোনটা রাখার পর প্রীতি বলল, আজ রাহুলের সাথে বেরোনোর কথা ছিল, বাট আমি মাঝখানে ঢুকে পড়েছি। এমনভাবে বলছো কেন? না এমনি। এক কাজ করো, রাহুলকে ডেকে নাও, এখান থেকে তোমাকে নিয়ে যাবে, আর তার সাথে সময় কাটানো হয়ে যাবে। ওকে ডাকার তো কিছু নেই, আমি তো বাড়ি ফিরবো এবার। না, কথা দিয়েছিলে রাহুলকে, কথার খেলাপ করা ঠিক না। তুমি এক কাজ করো, তুমি ফোন করে নাও, আমি বরং আমার বাইকটা নিয়ে আসি। একটু কাজও আছে, এখন মনে পড়ল। উজান শোনো, আমি এখন রাহুলের সাথে দেখা করব না, তুমি যেও না। উজান আর কোনো কথা শুনল না। ফুচকার দোকানে টাকা দিয়ে চলে গেল। পেছন থেকে প্রীতি অনেকবার ডাকলো, কিন্তু উজান আর ফিরেও তাকালো না। বাস স্টপে 20 মিনিট হলো বসে আছে উজান, কিন্তু কোনো বাস নেই। বাইকটা অফিসে রেখে এসেছে, ওখান অবধি হেঁটে যাওয়া যাবে না, তার চেয়ে বরং হেঁটে বাড়ি যেতে কম সময় লাগবে। এইরকম হুটহাট সিদ্ধান্ত কেন নেয় উজান, তা নিজেও জানে না। শুধু জানে ওই সময় প্রীতির উপর ভীষণ রাগ হচ্ছিল, ওখানে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, ঠিক যেমন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর তাদের মৃতদেহ দেখে হচ্ছিল। যখন কোনো প্রিয় জিনিস বা মানুষ হারিয়ে যায় তখন উজানের এমন অবস্থা হয়, মনের মধ্যে ভীষণ ঝড় ওঠে, যা কাউকে বলা যায় না, কেউ বুঝতেও পারে না। তাই উজান তখন চুপ হয়ে যায়, সরে যায়। খুব চেষ্টা করে প্রীতির সাথে থাকার সময় সিগারেট না খাওয়ার, কিন্তু এখন ওকে একটা সিগারেট খেতেই হবে। সিগারেটটা বের করতে গিয়ে দেখলো হাতটা কাঁপছে। এটা এখন প্রায় হয় উজানের। আরও কিছুক্ষণ অপেক্ষা করলো, সিগারেট শেষ হয়ে গেছে, বাস এলো না। এখন উজানের মন একটু শান্ত। প্রায় 1 ঘন্টা হতে চলল প্রীতির কাছ থেকে সরে এসেছে। হঠাৎ মনে হলো প্রীতি সত্যি রাহুলকে ফোন করেছিল তো, নয়তো একা একা এতটা রাস্তা যাবে কিভাবে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 10টা বাজতে আর কিছু মিনিট দেরি। হঠাৎই মনটা কেমন করে উঠল উজানের, নিজের প্রতি রাগও হলো। আর দেরি না করে ছুটে গেল সে ফুচকার দোকানে। গিয়ে দেখলো দোকান এবার বন্ধ হবে। উজান দোকানদারকে জিজ্ঞাসা করলো, এখানে একটি মেয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আমিও ছিলাম, মেয়েটি কোথায় আপনি জানেন? কেউ কি নিতে এসেছিল ওকে? দোকানদার বললেন, ওই যে ওখানে ম্যাডাম বসে আছেন, দেখুন। দোকানদারের নির্দেশ করা জায়গায় তাকাতেই উজান দেখলো প্রীতি বসে আছে। আজ ঠান্ডাটা একটু বেশি, এইভাবে এখানে একা একা বসে আছে মেয়েটা। উজান কাছে গিয়ে বলল, রাহুলকে ফোন করনি? তাতে তোমার কি? যাও তুমি এখান থেকে নিজের কাজ করো। একা কেন যাব? তোমার সাথে এসেছি, তোমার সাথেই যাব। 1 ঘন্টা আগে তো মুড অন্যরকম ছিল, পালিয়ে গেলে, এত ডাকলাম একবারও দাঁড়ালে না। উজান মনে মনে বলল, আমি বোঝাতে পারবো না তোমাকে আমার মনের মধ্যে কি হচ্ছিল তখন। নিজের জ্যাকেটটা খুলে প্রীতিকে দিয়ে বলল, এটা পরে নাও, ঠান্ডাটা আজ বেশি। প্রীতি রাগান্বিত চোখ নিয়ে তাকালো উজানের দিকে। উজান জ্যাকেটটা প্রীতির গায়ে জড়িয়ে দিয়ে বলল, সরি। সারা রাস্তা দুজনেই চুপ। প্রীতির বাড়ির কাছে এসে দাঁড়ালো দুজনে। উজান বলল, যাও এবার বাড়ি ঢুকে যাও। প্রীতি কোনো কথা না বলে চলে গেল। পেছন থেকে উজান ডেকে বলল, আরে ম্যাডাম, জ্যাকেটটা তো দিয়ে যান। প্রীতি বলল, পাবে না, এটা এখন 2 দিন আমি পরবো, তুমি ঠান্ডায় ঠান্ডায় যাও। আমাকে 1 ঘন্টা ওখানে বসিয়ে রাখার শাস্তি এটা তোমার। উজান হেসে বলল, ঠিক আছে, বেশ তাই হোক। প্রীতি মুখ বাঁকিয়ে চলে গেল। উজান হাসি মুখ নিয়ে তাকিয়ে থাকলো।
রাত গভীর, হঠাৎই ঘুমটা ভেঙে গেল উজানের। ফোনটা হাতে নিয়ে দেখলো রাত্রি 2টো। ইনস্টাগ্রাম অন করে দেখলো প্রীতি অফলাইন। ছবি আর রিলসগুলো দেখতে দেখতে রাহুলের কমেন্টসগুলো চোখে পড়লো উজানের। বুকের ভেতর আবার তোলপাড় শুরু হলো। বেশ তো সব ঠিকঠাক ছিল এতদিন, একসাথে অফিস যাওয়া আসা, ঘন্টার পর ঘন্টা কোনো কারণ ছাড়া ফোন, একসাথে চা খাওয়া, ঘুরতে যাওয়া, সবই তো ঠিক ছিল। হঠাৎ রাহুল কেন ফিরে আসলো? ব্যালকনিতে এসে সিগারেটটা ধরালো উজান। চারিদিক অন্ধকার। একটা সম্পর্কে অধিকার খুব গুরুত্বপূর্ণ বিষয়। অধিকারে সব টিকে থাকে। এই যেমন অধিকার নেই বলেই উজান জোর করে বলতে পারছে না প্রীতিকে, রাহুলের সাথে কথা বলো না, আমার খারাপ লাগে। ঘুম নেই আজ প্রীতির চোখে, নিজেও জানে না কি করতে চলেছে। বাবা মা বিয়ের জন্য জোর করছে, করাটাও স্বাভাবিক। এদিকে রাহুল শুধু তার জন্য এদেশে ফিরেছে, কিন্তু প্রীতির মন সে যে অবুঝ, কিছুতেই মানছে না। উজানের সাথে তার সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। এই 3 বছরের সম্পর্কটা অনেক গভীর হয়েছে। একে অপরের পছন্দ অপছন্দ সবই জানে, কিন্তু ভালোবাসা, প্রীতি যা ফিল করে তা কি আদৌ উজান করে? মাঝে মধ্যে উজান কেমন যেন একটা হয়ে যায়। এই সব ভাবতে ভাবতে উজানের জ্যাকেটটা চোখে পড়লো। প্রীতি উঠে জ্যাকেটটা নিয়ে পড়লো, তারপর মোবাইল বের করে একটা সেলফি নিয়ে উজানকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল এবং লিখলো, জ্যাকেটটা আমাকেই মানাচ্ছে ভালো। মেসেজ ঢুকতেই ফোনটা দেখলো উজান, মুখে আবার হাসি ফিরে এলো তার। মেসেজের রিপ্লাই দিয়ে লিখলো, ঘুমাওনি এখনো? না, ঘুম আসছে না। কেন? তা জানি না, নিজেও তো ঘুমাওনি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সিগারেট টানছো? জানি জানি, শেষ হয়নি এখনো পুরোটা। ফেলে দাও। দিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। বিশ্বাস করব কিভাবে? ভিডিও কল করি? করো। ভিডিও কলে দুজনে দুজনকে দেখে হাসলো। প্রীতি বলল, শুয়ে পড়ো, ফোনটা সামনেই রাখো, দেখবো সিগারেট খাচ্ছ কিনা। তোমাকে বিশ্বাস নেই? উজান হেসে বলল, পাহারা দেবে? ঠিক আছে দাও। দুজনেই শুয়ে সামনে ফোনটা রাখলো। উজান চোখ বন্ধ করলো। প্রীতি কিছুক্ষণ উজানের দিকে তাকিয়েছিল, মনে মনে বলল, তুমি চাইলে আমি সারা রাত এইভাবেই তোমাকে পাহারা দিতে পারি। প্রীতির চোখে ঘুম নেমে এলো। চোখটা বন্ধ করতে উজান চোখ খুলল। প্রীতির ঘুমন্ত মুখটা দেখে মনে মনে বলল, আজকে রাতের ব্যবহারের জন্য সরি। খুব ইচ্ছে করছে তার প্রীতির মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দিতে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে উজান মনে মনে বলল, এইভাবে থাকা যায় না প্রীতি। সকাল হতে রাহুল উপস্থিত হলো প্রীতির বাড়িতে। আজ অফিস ছুটি, তাই আজ প্রীতির কোনো কথা শুনবে না, আজ ঘুরতে যাবে। প্রীতি সব শুনে রাহুলকে বলল, উজানকে ডেকে নি? তুই তো ওর সাথে দেখা করবি বলছিলি। রাহুল বলল, বেশ বেশ, ডেকে নে। উজানকে ফোন করে সবটা জানাতেই ও না করলো। তারপর বহু অনুরোধের পর উজান রাজি হলো। প্রীতি আর রাহুল অপেক্ষা করছে উজানের জন্য। কিছুক্ষণ পর উজান এলো। রাহুলের সাথে আলাপ হলো। দুজনেই বেশ হেসে হেসে কথা বলা শুরু করলো। প্রীতির একটা ফোন আসতেই প্রীতি একটু সরে গেল। রাহুল বলা শুরু করলো, বুঝলে উজান, আমি প্রীতিকে ছোট থেকে চিনি। আমরা যখন খেলতাম, আমি রাজা হলে প্রীতি রানী হতো। আমরা একসাথে স্কুল যেতাম। ওর ব্যাপারে আমি খুব ভালো করে জানি, ওকে চিনি। আমাদের বিয়ের পর ওকে নিয়ে আমি বিদেশে চলে যাব। উজান চুপচাপ শুনছে, মাঝে মাঝে হাসছে। রাহুল বলল, চলো কোথাও কফি খেয়ে আসি তিনজনে। উজান রাহুলের দিকে না তাকিয়ে বলল, কিন্তু প্রীতি তো চা বেশি ভালোবাসে, মাটির ভারে। রাহুল তাকালো উজানের দিকে। উজানও হাসি মুখ নিয়ে তাকিয়ে থাকলো রাহুলের দিকে। প্রীতির ফোনে কথা বলা হয়ে যেতে ওদের কাছে এসে ফোনের সময় দেখতে দেখতে বলল, চলো কোথাও চা খেয়ে আসি তিনজনে, মাটির ভারে চা খাবো কিন্তু। উজান হেসে ফেলল। প্রীতি অবাক হয়ে বলল, হাসছো কেন? উজান হাসি থামিয়ে বলল, রাহুল কফি খেতে চাইছিল। প্রীতি তখন রাহুলের দিকে তাকিয়ে বলল, এই রাখ তো তোর কফি, চল চা খাবি আমাদের সাথে। দেখ প্রীতি, আবেগ দিয়ে জীবন চলে না। আমি বলছি না যে উজান ছেলেটা ভালো নয়। 3 বছর ধরে দেখছি ও প্রতিদিন অফিস যাওয়ার সময় নিয়ে যায়, আবার নিয়ে আসে। ওর ব্যবহার ভালো বলেই তুই এতদিন ধরে ওর সাথে মেলামেশা করছিস। তবে একটা কথা তোকে জানতে হবে, এটা ভালোবাসা নাকি অভ্যেস। অভ্যেস কিন্তু বদলে যায় এক সময়, মানুষও চিরকাল এক থাকে না। তুই যা ফিল করিস তা উজানও কি করে। কেয়ারিং এর বিষয়টা আলাদা। মানুষ মানুষকে কেয়ার করবে, এটাই স্বাভাবিক। একা একটা মেয়েকে রাতে রাস্তায় দেখলে সাহায্য করবে, বাড়ি পৌঁছে দেবে, সেটা বাবা মায়ের ভালো শিক্ষা পাওয়া সন্তানের লক্ষণ। তবে সেটাকে ভালোবাসা বলে না। তবে তোরা এতদিন মেলামেশা করছিস, একে অপরকে চিনেছিস, তোরাই ভাব এবার। তবে তোর মা খুব করে চাইছে তোর বিয়ে দিতে, বাকিটা তোর উপর আমি ছেড়ে দিলাম। আমি তোকে কোনোদিন জোর করিনি, আর করবও না।
বাবার কথাগুলো চুপচাপ শুনছিল প্রীতি। বাবা তো একটা কথাও ভুল কিছু বলেনি। প্রীতি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, এখন আমি কি করব বাবা? উজান যদি কিছু না বলে আমি কি করব? প্রীতির বাবা বলল, তুই উজানকে ভালোবাসিস? প্রীতি হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। প্রীতির বাবা বলল, তাহলে তুই তোর মনের কথা বল উজানকে, দেখ কি বলে। যদি ওর মনে কোনো অনুভূতি না থাকে তোর জন্য, তাহলে তুই সরে আয়, জোর করে তো কিছু হয় না মা। উজান, আজ তুমি সন্ধ্যের পর আমার সাথে একটু বেরোবে? কোথায়? অফিস শেষে সেই দোকানে চা খেতে, যেখানে আমরা প্রথম গিয়েছিলাম। আচ্ছা বেশ, রাহুলকে ডেকে নিও। না না, তুমি আর আমি। সে ঠিক আছে। একটা কথা জিজ্ঞাসা করি? বলো। সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু কথা আছে তোমার সাথে। সিরিয়াস কিছু? তেমন কিছু না, দেখা হোক তারপর বলবো। সকালেও দেখলাম কেমন চুপচাপ তুমি। সত্যি কিছু হয়নি তো? বললাম তো না। ফোনটা রেখে দিল প্রীতি। মনের মধ্যে অনেক কিছু চলছে তার। বাড়ি থেকে জোর করছে বিয়ের জন্য, একদিকে উজান, অন্যদিকে ছোটবেলার বন্ধু রাহুল। সব কিছু কি অপশান? উজান না হলে রাহুল? না, প্রীতির কাছে উজানের মনের কথাটা জানা জরুরি। অফিসের কাজ শেষ করে প্রীতি বাইরে বেরিয়ে দেখল উজান যথাস্থানে অপেক্ষা করছে, হাতে একটা হলুদ ফুল আর চকলেট। প্রীতি যেতেই উজান বলল, এটা ধরো তো। প্রীতি অবাক হয়ে বলল, কার জন্য এইগুলো? উজান বলল, দেখি রাস্তায় যেতে যেতে কোনো সুন্দরী কাউকে পাই কি না, নয়তো তুমিই রেখে দেবে। প্রীতির মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। প্রীতি খুব ভালো করেই জানে উজান এটা ওর জন্যই এনেছে, সেটা সরাসরি বললেই তো হতো। সকালে বাবার কথাটা মনে পড়ে গেল, তুই যদি ভালোবাসিস তাহলে তুই তোর মনের কথা বলে দে। প্রীতি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, এই বাদরটা যদি এগিয়ে না আসে আমাকেই আসতে হবে। এই যে ম্যাডাম, কি ভাবছেন? চাপুন। উজানের কথায় সম্বিত ফিরল প্রীতির। চেপে পড়ল উজানের বাইকে। বাইক নিয়ে শহরের বুকে এগিয়ে চলেছে। চারিদিক আলো, কত মানুষ, কত তাদের গল্প। প্রীতি কিন্তু চুপ, হাতে ফুল আর চকলেট নিয়ে আনমনে তাকিয়ে আছে। উজান বাইকের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে বলল, কানের দুলটা কোথায় তোমার? প্রীতি আনমনে কানে হাত দিয়ে বলল, খুলে রেখেছি, ব্যাগে আছে। উজান চুপ করে থাকলো কিছুক্ষণ। প্রীতি আজ একটু বেশি আনমনা আছে, অন্যদিন বকবক করে যায়। আজ কেমন যেন শান্ত, নাকি কোনো ঝড়ের পূর্বাভাস। প্রীতি বলল, পেলে কাউকে? কাকে? কোনো সুন্দরী দেখা? আমি আর কতক্ষণ ফুল আর চকলেটটা ধরে বসে থাকবো? তোমার কাছেই থাক, আমি বাইক চালাবো নাকি সুন্দরী খুঁজবো? তার চেয়ে বরং তুমিই রেখে দাও। প্রীতি মনে মনে হাসলো আর ভাবলো, আজ তোমার ছুটি নেই, আজ আমি তোমার মুখ থেকে ভালোবাসি শুনে বাড়ি ফিরবো। চায়ের দোকানে এসে দাঁড়ালো দুজনে। আজ ঠান্ডাটা বেশ ভালোই আছে, সন্ধ্যের থেকে যেন বেড়েছে। দোকানের ভিতরটা ফাঁকা। উজান দোকানদারের কাছে গিয়ে 2 কাপ চা নিয়ে এসে বসলো প্রীতির কাছে। কি বলবে বলছিলে তুমি? এবার বলো। চাটা খেয়ে নি? খুবই গুরুত্বপূর্ণ কথা মনে হচ্ছে। তোমার সময় আছে তো উজান? আমার কেন সময় থাকবে না? তোমার সময়ের অভাব এখন। কেন? রাহুল আছে যে। রাহুলের কথা এখানে কেন আসছে? আরে বাবা, রাহুল তো ফোন করে তোমাকে এখন ডাকতেই পারে, বলবে চলো কোথাও ঘুরে আসি। ধরো রাহুল ফোন করে আমাকে এখন যেতে বলল ঘুরতে, আমিও চলে গেলাম, তুমি আমাকে বারণ করবে না? আটকাবে না? তুমি কার সাথে ঘুরবে ফিরবে আমি বারণ করার কে? আমার সাথে রাহুলের বিয়ে হয়ে গেলে খারাপ লাগবে না তোমার? মিস করবে না আমায়? দেখো, একসাথে আমরা অনেকটা সময় কাটাই, একসাথে অফিস যাওয়া আসা করি, একটু তো মিস করবই। আর কিছু হবে না তোমার উজান? কি হবে? এই সব শুধুই কি একটা অভ্যেস, আর কিছু না? কি বলতে চাইছো তুমি? ভালোবাসো না আমায়? রাহুলের সাথে আমাকে দেখে তোমার জেলাস ফিল হয় না? দেখো প্রীতি, হ্যাঁ কি না, এই রকম অবুঝের মতো কথা কেন বলছো? তুমি যথেষ্ট ম্যাচিওর। এতটাও ম্যাচিওর না যে 3 বছর ধরে ফিলিংস লুকিয়ে রাখবো। আমি ভালোবাসি তোমাকে, আমি তোমার সাথে থাকতে চাই। বাড়ি থেকে জোর করছে বিয়ের জন্য, আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা।
প্রীতি, আমি নিজেই কনফিউজড। হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু বিয়ে, এত কিছু আমি ভাবিনি। আচ্ছা, আমরা এইভাবে থাকতে পারি না? এইভাবে মানে? এই সম্পর্কটার কি নাম? বন্ধুত্ব নাকি প্রেম? যদি প্রেমই হয়, আজ পর্যন্ত তুমি আমাকে তোমার মনের কথা বলনি। মাঝে মাঝে হুটহাট রাগ দেখিয়ে দূরে সরিয়ে দাও, আবার পরক্ষণেই কাছে টানো। সেদিন ওইভাবে রাস্তায় একা রেখে চলে গেলে একবার ভাবলে না রাতে একা একটা মেয়েকে ছেড়ে যাওয়া সেফ কি না? আমি তার জন্য সরি বলেছি তোমাকে। ভালোবাসো আমায়? প্রীতি, আমার কথাগুলো শোনো প্লিজ। হ্যাঁ কি না আগে বলো উজান। আমি আজ তোমার মুখ থেকে শুনতে চাই ভালোবাসো কি না। প্রীতি, তার আগে আমার কথাগুলো শোনো তুমি। তার মানে ভালোবাসো না? একটা হ্যাঁ বলতে তোমার অসুবিধা? কি শুনবো তোমার কথা? তুমি ঘুরিয়ে ফিরিয়ে সেই না বলবে, তার চেয়ে সরাসরি না বলে দাও। উজান চুপ করে থাকলো। ও বুঝতে পারছে ওর হাত আবার কাঁপতে শুরু করেছে। অতিরিক্ত উত্তেজিত হলেই এমনটা হয়। নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু প্রীতি নাছোড়বান্দা। ও যেহেতু নিজের মতো করে কোনো উত্তর পায়নি, তাই ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। প্রীতি চোখের জল সামলাতে না পেরে বলল, তাহলে কেন এইসব ফুল চকলেট আনো? কেন ভিড় বাসে হাতটা ধরে বলো শক্ত করে ধরে থাকবো? কেন আমি কানের পরিনি, টিপটা দুই ভ্রুর মাঝখানে নেই কেন? এত খেয়াল কেন রেখেছিলে তুমি? আমি এতদিন ধরে জানতাম তুমিও আমাকে ভালোবাসো। আজ একটাবার ভালোবাসি শুনতে চেয়েছিলাম। তার মানে আমার সব ভাবনা মিথ্যে ছিল উজান? উজান বলল, একটু শান্ত হও প্রীতি, প্লিজ কেঁদো না। উজান প্রীতির দিকে এগিয়ে আসতেই প্রীতি রেগে বলল, ছোবে না তুমি আমায়। আমার চোখের জল আমি মুছে নেব, আর তোমাকে ভুলতে আমার বেশি সময় লাগবে না। আজকের পর থেকে তোমাকে আমি আর চিনি না, তুমিও আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। প্রীতি দোকান থেকে বেরিয়ে এলো। ব্যাগ থেকে ফোনটা বের করে রাহুলকে ফোন করে বলল, একটা ঠিকানা বলছি, সেখানে এসে আমাকে নিয়ে যা। রাহুলও সাথে সাথে রাজি হলো। উজান দোকান থেকে বেরিয়ে এসে বলল, প্রীতি একটু শান্ত হও, আমার কথাটা শোনো প্লিজ। প্রীতির হাতে থাকা চকলেট আর ফুলটা উজানের হাতে দিয়ে বলল, এই নাও তোমার জিনিস, রেখে দাও। কিছুক্ষণের মধ্যে রাহুল এলো। রাহুল আসা মাত্রই গাড়ি থেকে নেমে হাসি মুখে হ্যালো উজান বলে সামনে আসতে প্রীতি রাহুলের হাতটা ধরে বলল, বাড়ি চল। দুজনেই গাড়িতে চেপে বসলো। রাহুল কয়েকবার বলল, আরে উজানের সাথে কথা তো বলতে দে। প্রীতি বারণ করে বলল, বাড়ি চল তাড়াতাড়ি। গাড়ি স্টার্ট করলো রাহুল। চোখে নিমেষেই সেখান থেকে চলে গেল। ফুল আর চকলেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো উজান। মনে মনে বলল, আমাকে ভুল বুঝে যেও না প্রীতি, আমার কথাগুলো একবার শুনতে পারতে। ফুল আর চকলেটটার সামনে ডাস্টবিনে ফেলে দিল উজান। পকেট থেকে সিগারেটটা বের করলো। রাতে আর ফোনটা হাত দিয়েও দেখেনি উজান। এপাশ ওপাশ করে রাত কেটে গেছে। সকালে উঠে মনে হলো একবার প্রীতিকে ফোন করে ওর অভিমান ভাঙানো খুব দরকার। একবার যদি প্রীতি উজানের মনের কথা শোনে তাহলে হয়তো বুঝতে পারবে তাকে। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়ে দেখলো তার নাম্বার ব্লক করে রাখা হয়েছে। ফোনটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চেক করে দেখলো সব জায়গা থেকে উজানকে ব্লক করে রেখেছে প্রীতি। এমন অসহায় এর আগে কোনোদিন লাগেনি। সবকিছু হারিয়ে ফেলার ভয় তাকে শেষ করে দিল। আরও কয়েকবার নাম্বারে ট্রাই করলো পাগলের মতো, যদি প্রীতি একবার আনব্লক করে। তাড়াতাড়ি রেডি হয়ে গেল অফিসের জন্য। অন্য দিনের তুলনায় আজ অনেক আগেই পৌঁছে গেল প্রীতির বাড়ির কাছে। দুজনে প্রতিদিন একসাথে অফিসে যায়। প্রীতি নিশ্চয়ই আজও অফিসে যাবে। যেভাবেই হোক ওর অভিমান ভাঙাতেই হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন প্রীতি বাড়ি থেকে বেরোলো না, ধৈর্যহারা হয়ে উজান গেল প্রীতির বাড়ি। কলিং বেল টিপতে প্রীতির বাবা দরজা খুললেন। উজানকে দেখে তিনি খুশি হয়ে বললেন, আরে উজান যে, এতদিন পর তাহলে বাড়িতে এলে আমাদের, এসো ভেতরে এসো। উজান একটু ইতস্তত করে বলল, আসলে প্রীতি এখনো বেরোলো না, আমি অপেক্ষা করছিলাম। প্রীতির বাবা বললেন, ও তো আজ অফিসে যাবে না, রাহুলের সাথে বেরিয়েছে একটু কাজে। উজান একটু হতাশ হয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি, অফিসে যাব, লেট হচ্ছে। প্রীতির বাবা বললেন, ও একটা কথা উজান, তুমি জানো কিনা জানি না, কাল প্রীতি বিয়ের জন্য রাজি হয়েছে। এতদিন ওই বারণ করছিল বিয়ের জন্য, কাল রাতে রাহুলের সাথে বাড়ি ফিরল, তারপর বিয়ের কথা বলল। যাই হোক বাবা, ওরা খুশিতে থাকলে আমরাও খুশি। বাইক চালাতে চালাতে কানের মধ্যে প্রীতির বাবার কথাগুলো তখনও ভাসছে। উজান মনে মনে বলল, খুব তাড়া ছিল প্রীতি, একবার অন্তত আমার কথাটা শুনতে পারতে। এখানে আমরা কি করতে এসেছি প্রীতি? হাওয়া খেতে। তুই ওদের চিনিস? কাদের? যাদের বাড়ি গিয়েছিলি? না। তাহলে অচেনা হলে পরিচিত হতে নেই বুঝি?
আমি তা বলছি না, এত জায়গা থাকতে এখানে ঘুরতে আসার কারণ ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু বেরোলে যদি মনটা হালকা লাগে। কি হয়েছে তোর? আমাকে বিয়ে করবি রাহুল? চল এখনই, আজই 4 হাত 1 হবে। ভালোবাসিস আমায়? থাকতে থাকতে হয়ে যাবে ভালোবাসা, আর যদি না হয় তোকে এখানে রেখে যাব। আমাকে ভালোবাসা যায় না তাই না? এইসব কথা কেন বলছিস বল না রাহুল, আমার অনেক খামতি আছে। কে বলেছে তোকে এইসব কথা? কেউ না। কাঁদছিস? না তো, তোর চোখে জল যে। কই না তো। আচ্ছা তুই কি আমায় ভালোবাসতে পারবি? কথাটা শুনে প্রীতি তাকালো রাহুলের দিকে। রাহুল বলল, উত্তর নেই কেন ম্যাডাম? প্রীতি বলল, চল এবার এখান থেকে, ফিরতে লেট হয়ে যাবে। এইভাবেই কেটে গেল 1 মাস। প্রীতির সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে উজানের সাথে। তবুও উজান প্রতিদিন প্রীতিকে কল করে। তার মনে হয় প্রীতি ঠিক একদিন তাকে আনব্লক করবে। এখন সময়ের আগে প্রীতি অফিসের জন্য বেরিয়ে যায় যাতে উজানের সাথে দেখা না হয়, আর ফেরে রাহুলের সাথে। উজান এখনো অপেক্ষা করে প্রীতির জন্য। প্রীতি একদিন অফিসের কাজ সেরে একটু তাড়াতাড়ি নেমে এলো নিচে। আজ রাহুলে আসতে একটু লেট হবে। নিচে নেমে এসে দেখলো উজান অপেক্ষা করছে। এতদিন পর উজানকে দেখে প্রীতির হার্টবিট খুব ফাস্ট হয়ে গেল। কিন্তু উজানের সামনে নিজেকে কন্ট্রোল করতেই হবে। উজান এগিয়ে এলো প্রীতির দিকে। হাই। হাই উজান, কেমন আছো? ভালো। আমি কেমন আছি? নিশ্চয়ই ভালোই থাকবে। জিজ্ঞাসা করলে না তো। ও সরি, কেমন আছো উজান? আছি। একটু কথা বলা যাবে? সময় বেশি নেই, একটু পরে রাহুল আসবে নিতে। আমি বেশি সময় নেব না। আচ্ছা বেশ, বলো। উজান বুঝতে পারলো তার হাতটা আবারও কাঁপছে, কিন্তু আজ কোনো কিছু দ্বিধা করা যাবে না, সবটা বলতে হবে প্রীতিকে। উজান বলা শুরু করলো, আমার বাবা আর মায়ের লাভ ম্যারেজ ছিল। আগে সবকিছুই ঠিক ছিল, কিন্তু আমি একটু বড় হবার পর বুঝলাম তাদের মধ্যে কোনো কিছুই ঠিক নেই। এক এক সময় দুজনে চিৎকার করে ঝগড়া করতো, তারা সুখী ছিল না। সেদিনও গাড়িতে দুজন ঝগড়া করছিল, আমি পিছনের সিটে সুপারম্যানের পুতুলটা হাতে নিয়ে চুপটি করে বসেছিলাম। বয়স মাত্র তখন আমার 5 বছর। ঝগড়া হতে হতে বাবা বুঝতে পারল না। একটা গাড়ি সামনে চলে আসতে বাবা জোরে ব্রেক কষল, আর আমাদের গাড়িটা ফুটপাথে উঠে জোরে একটা ধাক্কা মারল। সেদিন দুর্ভাগ্যবশত আমি বেঁচে গেলাম, কিন্তু বাবা মা ওখানেই মারা গেল। আমি তাদের নিথর দেহটা দেখে বলেছিলাম, এইভাবে কেউ ঝগড়া করে? বাড়িতে গিয়েও তো ঝগড়া করা যেত। তারপর থেকে আমার বিয়ের উপর সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে। প্রীতি বলল, এতদিন এই সব কথা আমাকে বলনি কেন? উজান বলল, ভয় হয়, কাউকে বলতে পারিনি। বাবা মায়ের মৃত্যুর পর আমার ঠাঁই হলো ঠাম্মির কাছে। আমি সব শোক সামলে উঠে ঠাম্মিকে নিয়ে আমার নতুন জীবন শুরু করলাম। এক সময় ঠাম্মিও আমাকে ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমার এই ভয় তাড়া করে। আমি যাদের ভালোবাসি তারা আমাকে ছেড়ে চলে যায়। উজান প্রীতির চোখের দিকে তাকিয়ে বলল, এখন কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসলেও তাকে বলতে ভয় হয়, সেও যদি হারিয়ে যায়। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে দুজনে। গাড়ির হর্নের আওয়াজে সম্বিত ফিরল দুজনের। রাহুল গাড়ি থেকে নেমে এসে বলল, বাহ, কতদিন পর তোমায় দেখছি উজান, কেমন আছো? উজান নিজেকে একটু সামলে নিয়ে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? রাহুল প্রীতির কাঁধে হাত রেখে বলল, ভালোই আছি। বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়েছে এখন। উজান বলল, ও আচ্ছা, আমি আসি তাহলে। রাহুল বলল, ও উজান শোনো না, কাল তো ছুটি, কাল তাহলে 3জনে ডিনার করব। সেভাবে তো তোমার সাথে আমার গল্প করা হলো না। কাল একটু সময় বের করো, 3জনে আড্ডা দেব। প্রীতিও বলল, চলো আমাদের সাথে, অনেকদিন গল্প করা হয়নি। উজান একবার প্রীতির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে। রাতে উজান ভাবছিল কিভাবে ওদের সামনে নিজেকে সামলে রাখবে। আজ যখন রাহুল প্রীতির কাঁধে হাত রেখেছিল তাতেই তার এত খারাপ লাগছিল। প্রীতি কি বুঝবে না উজানের মনের কথা? এই সব ভাবতে ভাবতেই রাহুলের ফোন এলো। সরি উজান, এত ডিস্টার্ব করার জন্য। না না ঠিক আছে, আমি ঘুমাইনি। বলো। বলছি কাল তো আমরা 7টায় মিট করব বলেছিলাম, বাট আমার যেতে 8টা বেজে যাবে। আসলে কয়েকজন বন্ধু আসবে, প্রীতিকে একটু সারপ্রাইজ দেব। ওদের সামনে প্রীতিকে বিয়ের জন্য প্রপোজ করব। আসলে বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু করছে, বাট আমি চাইছিলাম এটা ফিল্মি স্টাইলে হোক। আমাকে কি করতে হবে? তেমন কিছু না। 7টায় তুমি পৌঁছে গিয়ে প্রীতিকে ওখানে কথায় কথায় আটকে রাখবে। আমি 8টার মধ্যে বন্ধুদের নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে। ফোনটা রেখে দিয়েছে উজান। মনের মধ্যে কেমন অস্থিরতা বেড়ে চলেছে। আবার তার একজন ভালোবাসার মানুষ হারিয়ে যাচ্ছে জীবন থেকে।
সন্ধেবেলা রেডি হয়ে গেল উজান, রাহুলের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে গেল। কিছুক্ষণ পরেই প্রীতি এসে পৌঁছালো। উজানকে দেখে বলল, রাহুল আসেনি? চলে আসবে, আমাকে বলল চলে আসতে, তাই আমি একাই এলাম। ভাবলাম হয়তো তোমার সাথে গল্পে মেতে আছে, আসবে একটু পরেই। আচ্ছা। প্রীতি উজানের দিকে তাকাচ্ছে না, উজান প্রীতির দিকে তাকিয়ে আছে, আর প্রীতি সেটা বুঝতেও পারছে, তাই ইচ্ছে করেই অন্যদিকে তাকিয়ে কথা বলছে। প্রীতি আজ একটা সাদা রঙের লং কুর্তি পরেছে, কানের দুলটা সাদা না হয়ে অন্য কালারের হলে ভালো হতো। কি বলছি, কানের দুলটা অন্য কালারের হলে ভালো হতো, খুলে দেব? যদি হ্যাঁ বলি তাহলে সত্যি কানেরটা খুলে দেবে? যা করতে বলবো তাই করবে? করব। যদি বলি রাহুলকে বিয়ে করো না, আমার সাথে থাকো, থাকবে? প্রীতি উঠে দাঁড়ালো, অন্যদিকে ঘুরে দাঁড়ালো। উজান বলল, কি হলো বলো? প্রীতি চুপ করে থাকলো। উজান বলল, আমার দম বন্ধ হয়ে আসে তোমার সাথে রাহুলকে দেখলে। আমি বলতে পারি না, জোর করতে পারি না, এটাই আমার সমস্যা। সারা জীবন একটা ভয় শুধু আমাকে তাড়া করে বেরিয়েছে। প্রীতি, আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। আমার আজ আর কোনো ভয় নেই বলতে, কারণ আমি না বলি তোমাকে হারিয়ে ফেলছি। তুমি থাকলে আমি ভালো থাকি। ইদানিং আমার ঘুম আসে না, হাতটা কাঁপে, এমন অসহায় আগে কোনোদিন লাগেনি। আমি আর বাঁকা বাঁকা কথা বলবো না, সরাসরি কথা বলবো। ফুল এনে তোমার হাতে দিয়ে বলবো এটা তোমার। তুমি টিপটা কপালে একটু উপরে পড়লে আর ঠিক করতে বলবো না, আমি নিজেই ঠিক করে দেব। কানের দুল না থাকলে আমি নিজেই পরিয়ে দেব। আমি মনের ভিতরে যেভাবে তোমায় যত্নে রেখেছি সেইভাবেই বাস্তবে রাখবো। একটা সুযোগ দাও আমাকে। প্রীতিমা, সুযোগ দে একটা, এই ছেলেটাকে, ও যে তোকে ভালোবাসে। প্রীতির বাবার গলার শব্দ শুনে উজান আর প্রীতি ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে প্রীতির বাবা মা আর রাহুল। রাহুল বলল, উফ, এতদিন পর তাহলে উজার মনের কথা বলতে পারলো। উজার অবাক হয়ে তাকিয়ে আছে রাহুলের দিকে। রাহুল বলল, প্রথম দিন যেদিন প্রীতির সাথে দেখা হয়েছিল সেদিনই প্রীতি জানিয়েছিল যে ও তোমাকে ভালোবাসে। আমিও আমার বাবা মাকে বলেছিলাম বিয়ে নিয়ে এখন কোনো কথা না বলতে। একদিন প্রীতি আর আমি গিয়েছিলাম তোমার আগের বাড়িতে, সেখানে তোমার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম তোমার শৈশব কিভাবে কেটেছে। কারণ প্রীতির বিশ্বাস ছিল যে তুমি ওকে ভালোবাসো। তাহলে কেন তোমার এই জড়তা, কিসের ভয় তোমার? সব জানার পর আমরা ঠিক করেছিলাম তোমাকে জানানো হবে প্রীতির আর আমার বিয়ে হচ্ছে বলে। যদিও এই নাটকটা খুব ভালোভাবে করেছেন আঙ্কেল। রাহুল উজানের কাছে এসে বলল, কিসের ভয় তোমার বন্ধু? আমরা আছি তো, কেউ ছেড়ে যাব না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, একসাথে থাকবে, এটাই তো ভালো। মনের কথা না বললে দূরত্ব বাড়বে, এতে ছেড়ে যাবার ভয় থাকবে। উজান জড়িয়ে ধরল রাহুলকে। রাহুল বলল, আমি আছি তোমার সাথে। রাহুল এবার প্রীতির কাছে এসে বলল, দেখ, এবার সবাই জানবে একটা ছেলে আর একটা মেয়ে সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারে, যেমন তুই আর আমি। এবার খুশি তো? উজান তোকে ভালোবাসে। উজান, প্রীতি, প্রীতির বাবা মা আর রাহুল মিলে একসাথে ডিনার করলো। অনেক গল্প হলো সকলে মিলে। তারপর রাহুল প্রীতির বাবা মাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে চোখ টিপে বলে গেল, ইউ গাইস ক্যারি অন। বাইকটা এতদিন কাঁদছিল কেন? তোমার সাথে দেখা হয়নি বলে। এবার তো রোজ হবে। এবার কি প্ল্যান? আবার সব আগের মতো। তুমি অফিস যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। আর আর ছুটির দিন একসাথে চা খেতে যাব। ও ম্যাডাম, চা আমি বানিয়ে নেব। আমি প্ল্যান মানে বলতে চাইছি আমাদের জীবনের প্ল্যান। মানে মানে আমাদের বিয়েটা কবে হচ্ছে? তুমি তো বলেছিলে বিয়ের কথা তুমি ভাবোনি। এই 1 মাসে আমার অনেক কিছু ভাবা হয়ে গেছে, আর তোমাকে আমি ছাড়ছি না। আমি কোথাও যাচ্ছিও না। আমি সেদিন ভালোবাসি শুনতে চেয়েছিলাম। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তবে এবার আমাদের একসাথে থাকতে হবে। অনেক মান অভিমান হয়েছে, তবে তাই হোক। আর ব্লগটা কবে খুলবে? সব জায়গা থেকে যে ব্লক করে রেখেছো, মন থেকে তো করিনি। সেখানে তো সব সময় বিরাজ করছো। আনব্লক করো প্লিজ। কি খাওয়াবে? যা বলবে। ঠিক আছে, বাড়ি ফিরে খুলে দেব। ওই কি, ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।